हेलो बच्चों। तो आज के আমরা শুরু করব আমরার অপটিক্স মানে আলোক বিজ্ঞান অঙ্ক পার্ট 9। তো যেটার মধ্যে আজকে আমরা আলোচনা করব আমাদের আলোক তরঙ্গ এবং ব্যতিচার চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যাল, আলোক তরঙ্গ এবং ব্যতিচার চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যাল। তো এটার মধ্যে আমরা থিওরি যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে ওয়েভ অপটিক্স বা আলোর তরঙ্গ তত্ত্ব থেকে নিউমেরিক্যালগুলি খুবই ইম্পর্ট্যান্ট, আর এগুলি জেনারেলি এত লেন্দি হয় না, এগুলি ছোটো ছোটো নিউমেরিক্যাল হয়। আর এটার উপরে আমাদের যে মেইন ইম্পর্ট্যান্ট টপিক এটা হলো ইয়ংয়ের পরীক্ষার যে ব্যতিচার, ঝালর ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো রোজ দিনের মতো আজকেও আমাদের টার্গেট রইল 10টা নিউমেরিক্যাল, দেখা যাক কয়টা কমপ্লিট হয়। তো আজকের ফার্স্ট নিউমেরিক্যাল যেটা লেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি হবে? কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, শূন্যস্থানে কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, শূন্যস্থানে কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, শূন্যস্থানে কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 5896 আর্মস্ট্রং, 5896 আর্মস্ট্রং। কাচের মধ্যে ওই আলোর গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কাচের মধ্যে ওই আলোর গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.5, কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.5 এবং শূন্য স্থানে আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে আমাদের কী বার করতে হবে? দেখো, এখান থেকে আমাদের বার করতে হবে যেটা, এটা হলো কাচের মধ্যে আলোর গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। তো প্রথমে কি দেওয়া? শূন্য স্থানে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা শূন্য বলতে ভ্যাকুয়ামও লিখতে পারো বা ডাইরেক্ট ল্যামডাও লিখতে পারো, ইকুয়ালস টু আমাদের দেওয়া 5896 আর্মস্ট্রং। কাচের মধ্যে বেগ বা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? কাচের প্রতিসরাঙ্ক মানে মিউ জি দেওয়া আমাদের 1.5, আর শূন্য স্থানে আলোর বেগ সি দেওয়া আমাদের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমাদের মিউটাকে কাজে লাগিয়ে দুইটা আনসার আমাদের বার করতে লাগবে। তো তরঙ্গ তত্ত্ব অনুযায়ী মিউ ইকুয়ালস টু কি? মিউ জি ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, মানে এখানে কাচের কথা বলা, তাইলে কাচের আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচে আলোর বেগ। তো এখান থেকে আমরা কাচে আলোর বেগটা আমরা পেয়ে যাবো সি বাই মিউ জি। সির ভ্যালু কি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ জি মিনস 1.5, কাটলে 2, তার মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলো কাচের মধ্যে আলোর বেগ। ঠিক আছে, দেন আরেকটা জিনিস আমরা জানি যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এটা
যে কোনো ক্ষেত্রেই ভেলোসিটি ইকুয়ালস টু বা ব্যাগ ইকুয়ালস টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে লেখা যায় সি ইকুয়ালস টু এন ল্যামডা। ভির জায়গায় সি লেখা যায় কারণ সি হলো আলোর ব্যাগ, ঠিক আছে। তো তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, সি ইকুয়ালস টু যদি এন ল্যামডা হয় তাইলে কম্পাঙ্ক কোনো সময় পরিবর্তিত হয় না। তার মানে সি জি ইকুয়ালস টু এন ল্যামডা জি এরকম লেখা যায়, ঠিক আছে। সি জি ইকুয়ালস টু এন ল্যামডা জি। কম্পাঙ্ক মাধ্যম নিরপেক্ষ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় কম্পাঙ্কের পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন হয় আলোর গতিবেগের, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ডিভাইড করি বা এটাকে থেকে লিখতে সি বাই সি জি ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা জি। এখন আমরা বার করব কি, কাচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিন্স ল্যামডা জি ইকুয়ালস টু সি জি বাই সি ইন্টু ল্যামডা। সি জি কি পাইলাম 2 ইন্টু 10⁸ বাই সি কি 3 ইন্টু 10⁸ ইন্টু ল্যামডা কি 5896 আর্মস্ট্রং। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের আনসার কি আসে 3931 আর্মস্ট্রং। 3931 আর্মস্ট্রং। এটা কাটা 2/3 ইন্টু এটা করলে 3931 আর্মস্ট্রং। তার মানে আমরা কি পেলাম, তার মানে আমরা কাচের মধ্যে আলোর বেগ সিজি ইকুয়ালস টু পাইলাম, দেন কাচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি ইকুয়ালস টু পাইলাম। তো এইটাই হলো আমাদের আনসার। বুঝা গেল? একদম সিম্পল নিউমেরিক্যাল। দেন এর পরেরটা দেখি, এর পরেরটাও এরকম টাইপেরই কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, জল ও বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে জল ও বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক জল ও বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.13 ও 1.51 ও 1.51। বায়ুতে আলোর বেগ এত হলে জলে আলোর বেগ কত? বায়ুতে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে আলোর বেগ কত? জলে আলোর বেগ কত? জলে আলোর বেগ কত? ঠিক আছে, এটাও একদম ইজি নিউমেরিক্যাল। কোশ্চেনে কি বলা দেখো, জল ও বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.13 এবং 1.51। দেন বায়ুতে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে আলোর বেগ কি? তো প্রথম কথা হলো আমরা জানি এ মিউ জি ইকুয়ালস টু, মানে বায়ুর সাপেক্ষে এ ফর এয়ার, বায়ুর সাপেক্ষে জি ফর গ্লাস মানে কাচ। কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু কাচের প্রতিসরাঙ্ক বাই বায়ুর প্রতিসরাঙ্ক, ঠিক আছে। কাচের প্রতিসরাঙ্ক বাই বায়ুর প্রতিসরাঙ্ক। তো এখানে বায়ুর যে কাচের প্রতিসরাঙ্ক আমাদেরকে দেওয়া 1.51, এখান থেকে আমরা লিখতে পারি 1.51। আবার দেখো এখানে মিউ জি, এটা আবার কি লেখা যায়? এটাকে আবার লেখা যায় আমরা
ভি ইকুয়ালস টু কী জানি আমরা, ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ঠিক আছে, তো এ মিউ জি বলতে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এটা বার করার সময় আমরা লিখতে পারি বায়ুতে আলুর বেগ ইকুয়ালস টু বায়ুতে আলুর বেগ বাই কাচে আলুর বেগ। ঠিক আছে, তো এখান থেকে বায়ুতে আলুর বেগ তো আমাদেরকে দেওয়া, কি দেওয়া, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাচে আলুর বেগ আমাদের বার করতে লাগবে, তার মানে সিজি ইকুয়ালস টু 3 × 10⁸ বাই 1.51। তো এটা যদি করি তো অলমোস্ট ইকুয়ালস টু আসে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে কাচে আলুর বেগ আমরা পেয়ে গেলাম। বুঝা গেল, কাচে আলুর বেগ আমরা পেয়ে গেলাম। দেন এখন আবার আমরা করতে লাগবো ডাব্লিউ মিউ জি। ডাব্লিউ মিউ জি ইকুয়ালস টু কি আসবো, মিউ জি বাই মিউ ডাব্লু ইকুয়ালস টু আসে সি ডাব্লু বাই সিজি। ঠিক আছে, তো এখান থেকে ডাব্লিউ মিউ জি মানে কি, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে 1.13। দেন সি ডাব্লু বলতে কি, জলে আলুর বেগ, যেটা আমাদের নির্ণয় করতে লাগবো। আর সিজি আমরা বার করলাম 2 × 10⁸। তার মানে সি ডাব্লু ইকুয়ালস টু 1.13 × 2 × 10⁸ ইকুয়ালস টু কত আসে দেখো এখানে, 2.26 × 10⁸। 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের জলে আলুর বেগ। এখান থেকে আমাদের মনে রাখার জিনিসটা কি, এটা এ মিউ জি ইকুয়ালস টু সিজি সিএ বাই সিজি। এটা করে আমরা সিজি বার করুম, দেন সেম ফর্মুলা অ্যাপ্লাই করুম ডাব্লিউ মিউ জি, দেন এখান থেকে আমরা সি ডাব্লুটা বার করব। ঠিক আছে, এই হলো দুইটা সিমিলার টাইপ নিউমেরিক্যাল। দেন তারপর আমরা ট্রাই করব আমাদের সেই ইয়ংয়ের পরীক্ষা সম্পর্কিত নিউমেরিক্যাল। এই গেল কোশ্চেন নাম্বার 2। এখন হলো কোশ্চেন নাম্বার 3, ইয়ংয়ের পরীক্ষা সম্পর্কিত নিউমেরিক্যাল। যদি থিওরি নলেজ যদি মোটামুটি ক্লিয়ার থাকে, ইকুয়েশনগুলো মনে থাকে, তাহলে নিউমেরিক্যাল খুব ইজিলি হয়ে যাবে। তো দেখো থার্ড নাম্বারটা যেটা 0.4 মিলিমিটার পারস্পরিক দূরত্বে অবস্থিত, 0.4 মিলিমিটার পারস্পরিক দূরত্বে অবস্থিত, 0.4 মিলিমিটার পারস্পরিক দূরত্বে অবস্থিত দুটি ঋজু ও সমান্তরাল রেখাছিদ্রকে, দুটি ঋজু এবং সমান্তরাল রেখাছিদ্রকে, দুটি ঋজু এবং সমান্তরাল রেখাছিদ্রকে এক বর্ণের আলোক উৎস দ্বারা উদ্ভাসিত করা হলো। এক বর্ণের আলোক উৎস দ্বারা, এক বর্ণের আলোক উৎস দ্বারা উদ্ভাসিত করা হলো। উদ্ভাসিত মানে আলোকিত করা হলো। দেন রেখাচিত্র থেকে 40 সেন্টিমিটার দূরে, রেখাচিত্র থেকে 40 সেন্টিমিটার দূরে 0.5 মিলিমিটার প্রস্থের ব্যতিচার ঝালর গঠিত হয়। 0.5 মিলিমিটার প্রস্থের ব্যতিচার ঝালর গঠিত হয়। 0.5 মিলিমিটার প্রস্থের ব্যতিচার ঝালর
গঠিত হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখান থেকে আমাদের কি নির্ণয় করতে লাগবে? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো কোশ্চেন হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সিম্পল নিউমেরিক্যাল, ইজিলি হয়ে যাবে। তো দেখো কিভাবে করা যায়। এখানে দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের। তো এখানে ইয়ংয়ের পরীক্ষায় ঝালর প্রস্থের রাশিমালাটা আমাদের এখন প্রয়োজন। তো ঝালর প্রস্থ ইকুয়ালস টু y ইকুয়ালস টু ডি বাই 2d ল্যামডা, ক্যাপিটাল ডি বাই 2d ল্যামডা। ঠিক আছে, এখান থেকে এখন আমাদের ভ্যালুগুলা বসাতে হবে। যেখানে 2d হলো পারস্পরিক দূরত্ব মানে 0.4 মিলিমিটার ইকুয়ালস টু 0.4 ইন্টু 10⁻³ মিটার। দেন ল্যামডা আমাদের নির্ণয় করতে হবে। y মানে কি? y মানে হলো আমাদের ঝালর প্রস্থ, যেটা এখানে দেওয়া 0.5 মিলিমিটার ইকুয়ালস টু 0.5 ইন্টু 10⁻³ মিটার। আর কি? আর হলো ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি হলো আমাদের রেখাচিত্র থেকে 40 সেন্টিমিটার দূরে। ডি ইকুয়ালস টু 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার। নির্ণয় করতে হবে কি? ল্যামডা। ঠিক আছে, ল্যামডা আমাদের নির্ণয় করতে হবে। তো ওয়াইয়ের জায়গার মধ্যে ভ্যালু বসাও। 0.5 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু ক্যাপিটাল ডি মানে 0.4 বাই 2d। 2d মানে 0.4 ইন্টু 10⁻³ ইন্টু ল্যামডা। তো ল্যামডা ইকুয়ালস টু 0.5 ইন্টু 0.4 ইন্টু 10⁻6 বাই 0.4। এটা ক্যান্সেল, তাহলে 5 ইন্টু 10⁻7 মিটার। এই হলো আমাদের কি বলে তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি আসলো? 5 ইন্টু 10⁻7 মিটার। এটাকে চাইলে তোমরা সেন্টিমিটারে নিতে পারো বা আর্মস্ট্রংয়েও নিতে পারো। ঠিক আছে, দেন চলি নেক্সট নিউমেরিক্যাল কোয়েশ্চেন নাম্বার 4। দেখা যাক 4 কি কোয়েশ্চেন হয়। এরকমই ছোট ছোট কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেন যেটা, এটাও আমাদের ইয়ংয়ের পরীক্ষা সংক্রান্ত। অ্যাকচুয়ালি 4 না, এখন থেকে যতগুলো নিউমেরিক্যাল দেখাবো আমি সবগুলাই ইয়ংয়ের পরীক্ষা সংক্রান্ত নিউমেরিক্যাল। তো সবগুলা সিমিলার টাইপই। তো দেখা যাক 4 নাম্বার কোয়েশ্চেনটা উঠাও আপাতত। একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার এবং সেটি নীল ক্যাডমিয়াম আলু এবং সেটি নীল ক্যাডমিয়াম আলু 4800 আর্মস্ট্রং যার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আলোকিত করা হলো। ক্যাডমিয়াম আলো দিয়ে আলোকিত করা হলো।
দ্বিরেখা ছিদ্রের পেছনে কত দূরত্বে একটি পর্দা রাখা হলে দ্বিরেখা ছিদ্রের পেছনে কত দূরত্বে দ্বিরেখা ছিদ্রের পেছনে কত দূরত্বে পর্দা রাখা হলে কি হবে? পর্দা রাখা হলে তার উপর পটির প্রস্থ 1 মিলিমিটার হবে। তার উপর পটির প্রস্থ 1 মিলিমিটার হবে। দেন কোশ্চেন কি? কোশ্চেন তো এটাই, এটা আসলো আমাদের WBHS 2008। তো ট্রাই করো। এটাও সেম আমাদের ঝালর প্রস্থ সম্পর্কিতই। তো ঝালর প্রস্থের যে ফর্মুলা y = d/2d × ল্যামডা, এটা আমাদের ইউজ করতে হবে। তো এখানে কি কি দেওয়া দেখো, এখানে আমাদের বার করতে হবে রেখাছিদ্রের পেছনে কত দূরত্বে পর্দা রাখলে তার উপর প্রস্থ এত হবে, মানে পর্দা দূরত্ব, মানে ক্যাপিটাল D আমাদের নির্ণয় করতে হবে। তো ঝালর প্রস্থ আমাদের দেওয়া কি দেওয়া 1 মিলিমিটার হবে। ঝালর প্রস্থ মানে 1 মিলিমিটার = 10⁻³ মিটার। আর 2D কি দেওয়া আমাদের? 2D দেওয়া ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার = 0.5 × 10⁻³ মিটার। আর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া ল্যামডা = 4800 আমস্ট্রং। আমস্ট্রং থেকে মিটারে যেতে হলে কি করতে লাগে? 10⁻10 4800 × 10⁻10 মিটার, দ্যাট ইজ 4.8 × 10⁻7 মিটার। এখন এই ফর্মুলা থেকে আমরা ডিটা বার করে নিই। d = y × 2d বাই ল্যামডা, y × 2d বাই ল্যামডা। তো y কি? y হলো আমাদের 10⁻³ 2d কি? 2d হলো আমাদের 0.5 × 10⁻³ আর ল্যামডা কি? ল্যামডা হলো 4.8 × 10⁻7। তো এটা করে দেখো, ডির ভ্যালু আসবে 104 বা 1.04 মিটার। এটা হলো আমাদের ডি বা পর্দা ও আলোক উৎসের মধ্যে দূরত্ব যেটা। ঠিক আছে, পর্দা ও আলোক উৎসের মধ্যে দূরত্ব আসলো আমাদের 1.04। অ্যাকচুয়ালি এটার পরে আরও টার্ম আছে 17, তো এটাকে আমরা লিখতে পারি 104.17 সেন্টিমিটার, এরকমও লেখা যায় যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই। এই হলো কোশ্চেন নাম্বার 4। এখন চলি কোশ্চেন নাম্বার 5। এটাও আমাদের ঝালর প্রস্থ সম্পর্কিত নিউমেরিক্যালি। কোশ্চেন নাম্বার 5। তো দেখো কোশ্চেন নাম্বার 5। 6 × 10⁻5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 6 × 10⁻5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো পরস্পর থেকে 1 মিলিমিটার দূরত্বে অবস্থিত। পরস্পর থেকে 1 মিলিমিটার দূরে অবস্থিত। দুটি রেখাচিত্রের মধ্য দিয়ে যাওয়ার পর অবস্থিত দুটি রেখাছিদ্রের
মধ্য দিয়ে যাবার পর, দুটি রেখাচিত্রের মধ্য দিয়ে যাবার পর 1 মিলিমিটার দূরত্বে অবস্থিত একটি পর্দার উপর ব্যতিচার ঝালর সৃষ্টি করল। 1 মিলিমিটার দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার ঝালর সৃষ্টি করল। ওই ব্যতিচার ঝালরের পরস্পর দুটি উজ্জ্বল পটির মধ্যেকারের দূরত্ব নির্ণয় করো। ওই ব্যতিচার ঝালরের পরস্পর দুটি উজ্জ্বল পটির মধ্যেকার দূরত্ব নির্ণয় করো। উজ্জ্বল পটির মধ্যেকার দূরত্ব নির্ণয় করো। এটা এইচএস বা WBHS 2011-এ এসেছিল। 2011, ঠিক আছে। তো পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যেকারের দূরত্ব মিন্স কি? ঝালর প্রস্থ। কারণ ঝালর প্রস্থ জিনিসটা কি? পরপর দুটি উজ্জ্বল পটি বা অন্ধকার পটির মধ্যবর্তী দূরত্ব। তাই আমাদের এখানে ঝালর প্রস্থ বার করার কথা বলা। তো এখানের মধ্যে D = কি দেওয়া? 1 মিটার। পরস্পর থেকে 1 মিলিমিটার দূরত্বে অবস্থিত। তো 1 মিলিমিটারটা কি? এটা হলো 2D। 2D = 1 মিলিমিটার = 10⁻³ মিটার। আর দরকার কি? ল্যামডা। ল্যামডা আমাদের কি দেওয়া? ল্যামডা = 6 × 10⁻⁵ সেন্টিমিটার = 6 × 10⁻⁷ মিটার। তো ভ্যালুগুলো বসায় দেওয়ার পরে ঝালর প্রস্থ আমাদের ইজিলি এসে পড়বে। ডির ভ্যালু হলো 1 বাই 2D মিনস 10⁻³ ইন্টুটা উপরে হবে ইন্টু ল্যামডা মিনস 6 × 10⁻⁷। তো এটা আসবে 6 × 10⁻⁻10 মিটার, ঠিক আছে। তো এটা 6 × 10⁻⁻10 মিটার। বোঝা গেল? না, বোঝা গেল না, কারণ এটা উপরে উঠলে প্লাস, তো -4 মিটার বা 0.06 সেন্টিমিটার। এই হলো আমাদের ঝালর প্রস্থ বা পরপর দুটি উজ্জ্বল পটি বা পরপর দুটি অন্ধকার পটির মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। দেন আরেকটা করা যায়, কোয়েশ্চেন নাম্বার 6 দেখি কি হয়। 6 আবার ঝালর প্রস্থ সম্পর্কিত না, এটা অন্য টাইপের, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 6 নাম্বার যেটা, তো দেখো 6, কোয়েশ্চেন নাম্বার 6। ইয়ং এর রেখাচিত্র পরীক্ষায় বা ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত
এন, স্মল এন, উৎস দুটির তীব্রতার অনুপাত স্মল এন। পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। এটা WBHS 2013, WBHS 2013। আরেকটা কথা বলে দিই, এরকম টাইপের নিউমেরিক্যাল অনেকগুলা দেখামো, কারণ এরকম টাইপের নিউমেরিক্যাল খুবই ইম্পর্টেন্ট এখনকার দিনের, মিনস আমরা 2021 এবং 22 এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল এগুলা। তো এগুলো একটু দেখো ভালো করে। এখানে তীব্রতা দুটির অনুপাত মানে I1/I2 ইকুয়ালস টু N, তার মানে I1 ইকুয়ালস টু N I2। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা বা অবম বা চরম তীব্রতার অনুপাত, ঠিক আছে। তো এইখানের মধ্যে Imax বাই Imin আমাদের বার করতে হবে, Imax বাই Imin, ঠিক আছে। এখন Imax মানেটা কি আমি আরেকটা জিনিস বলে দিই, I প্রপোর্শনাল টু A স্কোয়ার, ঠিক আছে। I প্রপোর্শনাল টু A স্কোয়ার, এটা আমাদের জানতে হবে। তার মানে এ হলো কি, এ হলো রুট I, এ প্রপোর্শনাল টু রুট I। তো Imax means A1 plus A2 whole square, Imax means A1 plus A2 whole square, Imin means A1 minus A2 whole square। এখন বলতে পারো যে এ জিনিসটা অ্যাকচুয়ালি কি, এ জিনিসটা হলো অ্যামপ্লিটিউড বা বিস্তার, আই হলো ইন্টেন্সিটি বা তীব্রতা। তো এখান থেকে আমরা একে রিপ্লেস করতে পারি আমরা রুট আই দিয়ে। তো লেখা যায় রুট I1 প্লাস রুট I2 হোল স্কোয়ার রুট I1 মাইনাস রুট I2 হোল স্কোয়ার, এটা লেখা যায়। তো এখানের মধ্যে আমরা I1 আর I2-র ভ্যালুটা আমরা বসাতে পারি। তো I1 এর ভ্যালুটা বসালেই আই থিঙ্ক বেটার হবে। তো I1 মিনস NI2, তো রুট ওভার NI2 প্লাস রুট ওভার I2 হোল স্কোয়ার বাই রুট ওভার NI2 মাইনাস রুট ওভার I2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে যদি আমরা রুট I2টাকে বাইরে নিই তাহলে রুটের স্কোয়ার হয়ে I2 বাইরে আসবে, ভিতরে থাকবে রুট N প্লাস 1 হোল স্কোয়ার। সেমভাবে I2 বাইরে আসবে রুট N মাইনাস 1 হোল স্কোয়ার, I2 ক্যান্সেল। তো এটাকে এখন আমরা ভাঙতে পারি A প্লাস বি হোল স্কোয়ার অ্যান্ড A মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা ইকুয়ালস টু লেখা যায় A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, নিচেরটাকে লেখা যায় A স্কোয়ার মিনস N মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ N প্লাস 2 root N প্লাস 1 N মাইনাস 2 root N প্লাস 1। এই হলো আমাদের চরম ও অবম মানের অনুপাত, আর এটাই হলো আমাদের আনসার, এটাই হলো আমাদের আনসার। তা আমি আগেই বলেছিলাম এরকম টাইপের অনেক নিউমেরিক্যাল করতে হবে আমাদের, যেগুলো আমি আর এক দুটা নিউমেরিক্যাল পরে দেখাবো আরও। তো 6, আচ্ছা নাইলে একসাথে দেখিয়ে দিই, 6-এর পরে 7ও এরকম টাইপেরই দেখিয়ে দিই। এরকম টাইপের নিউমেরিক্যাল খুবই ইম্পর্টেন্ট আমরা এক্সামের জন্য। তো 7 নম্বরটা দেখো, এটাও এরকম টাইপেরই। 7 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 7, I ও 4I
প্রাবল্যের দুটি আলোক রশ্মি পর্দায় ব্যতিচার ঝালর গঠন করলো। আই ও 4i প্রাবল্যের দুটি আলোক রশ্মি প্রাবল্যের দুটি আলোক রশ্মি পর্দায় ব্যতিচার ঝালর গঠন করল। ব্যতিচার ঝালর গঠন করল। এ বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য π/2। এ বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য π/2। এ বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য π/2 এবং বি বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য π এবং বি বিন্দুতে অনলি π। এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য নির্ণয় করো। এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য নির্ণয় করো। এটা আমাদের আইআইটি 2001-এ এসেছিল, যেটা বর্তমানে যেই অ্যাডভান্স নামে পরিচিত। তো দেখো এখানের মধ্যে কি করা যায়। এখানের মধ্যে এটাও আমাদের প্রাবল্য এবং বিস্তার সম্পর্কিত নিউমেরিক্যাল। তাইলে লব্ধি প্রাবল্য বার করার আমাদের একটা ফর্মুলা, যেটা এটা হলো আমরা দেখো এ বিন্দুতে লব্ধি প্রাবল্য, এ বিন্দুতে লব্ধি প্রাবল্য এটা হবে √i² প্লাস, এখানের মধ্যে কি করা যায় দেখো, এখানের মধ্যে আমরা i1 এর জায়গায় লিখতে পারি i2 এর জায়গায় লিখতে পারি 4i। তাইলে এটা এখানে কি আসে, এ বিন্দুতে লব্ধি প্রাবল্য i1 প্লাস i2 প্লাস 2 √i1 i2, তার সাথে থাকে cos থিটা, cos থিটা। তো i1 এর ভ্যালু বসাও i2 এর ভ্যালু বসাও 4i প্লাস 2 √i 4i cos থিটা মিন্স cos π/2, cos π/2 মানে 90। তাহলে এটা কি আসবে, cos π/2 মানে 90, cos 90 মানে 0। তাহলে এটা আসবে i প্লাস 4i 5i। সেম ভাবে এখন বি বিন্দুতে প্রাবল্যটা আমরা বার করি। বি বিন্দুতে লব্ধি প্রাবল্য, বি বিন্দুতে লব্ধি প্রাবল্য ইকুয়ালস টু i1 একবারে বসিয়ে দিই। i1 হলো i2 হলো 4i প্লাস √2i 4i cos π, cos π মিন্স -1। তো এখানে আসবে 5i প্লাস √8i²। এখানে তো √i1 i2 সরি, এখানে কি আসে একটু দেখো, এখানে আসে আমাদের 2 এখানে 2টা হলো √এর বাইরে, 2টা হলো √এর বাইরে। তো এখানে আসবে 4i² cos π মিন্স -1। তো এখানে আসবে 5i প্লাস 2 মিন্স 2 2 যা 4i, এটা হবে -i, মাইনাস দিয়ে ইন্টু করলে দেন আসবে i। এখন এ আর বি বিন্দুর প্রাবল্যের পার্থক্য, সুতরাং পার্থক্য মিন্স অনলি মাইনাস করা। তো আনসার 5i মাইনাস আনসার i ইকুয়ালস টু
4i, এটাই হলো আমাদের আনসার। তো এখানে মনে রাখার বিষয় হলো i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos থিটা, এটা কি? এটা হলো লব্ধি প্রাবল্য বার করার ফর্মুলা। ঠিক আছে, এখন সিমিলার টাইপ অন্য আরেকটা করা যায়। সিমিলার না, এটা একটু অন্যরকম, তবে এটা থেকে ইজি। 7 নাম্বার পরে আসবে 8 নাম্বার। আশা করি 10টা উপরে হবে আজকে। 7-এর পরে 8, দেখা যাক 8 কি। কোয়েশ্চেন নাম্বার 8, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত। ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত, সর্বনিম্ন তীব্রতার অনুপাত 4:1 হলে সুসংগত উৎস দুটির বিস্তারের অনুপাত কত? 4:1 হলে সুসংগত উৎস দুটির বিস্তারের অনুপাত কত? বিস্তারের অনুপাত কত? এটা আমাদের MPCEET 2000 2000-এ এসেছিল। একদম ইজি। এটার সিমিলার টাইপ আমরা করেছিলাম, যেখানে ছিল অনুপাত n, এখানেও এটা n এর জায়গায় দেওয়া 4:1, দ্যাট ইজ 4। তো এখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো। তো যারা যারা পারবা তাড়াতাড়ি করে নাও। এখানের মধ্যে imax বাই imin দেওয়া, imax বাই imin যেটা আমি বলেছিলাম ইকুয়ালস টু a1 প্লাস a2 হোল স্কোয়ার বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4/1। বিস্তারের অনুপাত মানে a1 বাই a2 বার করা, এটা একদম ইজি। এখান থেকে লেখা যায় a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2/1 হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 ইকুয়ালস টু 2। বজ্র গুণন করলে a1 প্লাস a2 ইকুয়ালস টু 2a1 মাইনাস 2a2। a1টা যদি এক সাইডে নিই তাহলে a1 প্লাস 3a2 ইকুয়ালস টু 0। সরি, ইকুয়ালস টুটা মাঝখানে দিয়ে দিই, তাইলে a1 বাই a2 ইকুয়ালস টু 3:1। তার মানে বিস্তারের অনুপাত হলো 3:1। ঠিক আছে, একদম ইজি। বিস্তারের অনুপাত কি? 3:1। এরকম টাইপের নিউমেরিক্যাল খুবই ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলছি। এরকম টাইপের আরেকটা দেখাই, এগুলি একটু ভালো করে করবা এবং এগুলি একদম ইজি। এগুলির মধ্যে ভেজালের কিছু নাই, সেম ফর্মুলা দিয়ে একটু ঘুরিয়ে পিছিয়ে সমাধান হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 9। এখানে কি বলা? 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। 9:1 তীব্রতা বা অনুপাতের তীব্রতা সম্পন্ন 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন
দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত কত? উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতা অনুপাত কত? উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত কত? তো এটা সেম, উজ্জ্বল আর অন্ধকার পটি মানে আইম্যাক্স বাই আইমিন বার করলেই চলবে। তো এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত, তো এখানে কি দেওয়া, I1 বাই I2 ইকুয়ালস টু 9/1, তাদের তীব্রতার অনুপাত আমাদেরকে দেওয়া। তো আমি আগেই বলেছিলাম যে I প্রপোর্শনাল টু A স্কোয়ার, তার মানে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার ইকুয়ালস টু 9/1, তার মানে A1 বাই A2 ইকুয়ালস টু 3/1। ঠিক আছে, তো এখান থেকে কি করা যায় দেখো, এখান থেকে A1 বাই A1 উপরে নিচে, দ্যাট ইজ 3 লিখলাম উপরে নিচে, প্লাস A2 মাইনাস A2, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ করলাম, সেমভাবে নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ করলাম, তাইলে কি আসে এটা 4/2 2। এখন দুইটার স্কোয়ার করি, তাহলে এটারও স্কোয়ার করতে হবে। আর A1 প্লাস A2 হোল স্কোয়ার মিনস আইম্যাক্স, আর A1 মাইনাস A2 হোল স্কোয়ার মিনস আইমিন ইকুয়ালস টু 4:1। 2 স্কোয়ার মিনস 4, আর আনসার আসবে 4:1। দেখো একদম সিম্পল নিউমেরিক্যাল। প্রথমে I1 বাই I2, I এর সাথে A এর সম্পর্ক আমরা জানি, যেন A1 বাই A2 বার করলাম, তারপর এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, তারপর আমাদের আনসার ইজিলি বের হয়ে গেল। এ হলো কোশ্চেন নাম্বার 9। এখন দেখি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 যেটা, এটা কি, বিভিন্ন তীব্রতার দুটি সুসংগত আলোক উৎস থেকে বিভিন্ন তীব্রতার দুটি সুসংগত আলোক উৎস থেকে সুসংগত আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। নির্গত আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। ঠিক আছে, দেন সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হলো 25। সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত ইকুয়ালস টু 25। উৎসদ্বয়ের তীব্রতার অনুপাত কত? উৎসদ্বয়ের তীব্রতার অনুপাত কত? এটা আমাদের এসেছিল UPSEAT 2002। UPSEAT 2002, এটা এস না, সরি, এটা হবে সি। UPCET 2002, এটাও সিমিলার টাইপ। এটা এখান থেকে করে নাও, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত দেওয়া, মানে আইম্যাক্স বাই আইমিন দেওয়া, জাস্ট আগের নিউমেরিক্যালটার অপোজিট নিউমেরিক্যাল।
তো এখানে দেওয়া কি আই ম্যাক্স বাই আই মিন ইকুয়ালস টু 25। তো I1/I2 আমাদের বার করতে হবে। তো আই ম্যাক্স বাই আই মিন মিনস কি আমাদের, এটা হলো √I1 প্লাস √I2 হোল স্কোয়ার বাই √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। সব স্কোয়ার যদি আমরা কেটে দিই √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2 ইকুয়ালস টু 5। বজ্র গুণন করলে √I1 প্লাস √I2 ইকুয়ালস টু 5 √I1 মাইনাস 5 √I2। এখান থেকে আসে 6 √I1 ইকুয়ালস টু কি আসে, এটা যদি আমরা ওই দিকে নেই তাহলে হয়ে যায় 5 মাইনাস মানে 6, সরি এটা হয় 4, এটা হবে 6 √I2 I1/I2 √ ইকুয়ালস টু 6/4 মিনস 3/2। স্কোয়ার করলে কি আসে I1/I2 ইকুয়ালস টু 9/4। তার মানে তীব্রতার অনুপাত কি 9/4। বোঝা গেল 9/4। একদম ইজি, প্রবলেমের কোনো কারণই নেই। দেন আরেকটা দেখাই, যেহেতু টাইম আছে এখনো 11 নাম্বার, 10টার সাথে একটা ফ্রি ওয়াটে চোখ। 11 মাছি করে ভ্যান ভ্যান। 11 দুটি সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গের বিস্তারের অনুপাত, দুটি সুসংগত উৎস থেকে নির্গত, দুটি সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গের বিস্তারের অনুপাত, তরঙ্গের বিস্তারের অনুপাত কি দেওয়া 2:1। 2:1। এই তরঙ্গ দুটির উপরিপাতিত হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত কি হবে? এই তরঙ্গ দুটি উপরিপাতিত হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত কি হবে? প্রাবল্যের অনুপাত কি হবে? উৎস দুটি সুসংগত না হলে পর্দায় বিভিন্ন বিন্দুতে প্রাবল্য কত হবে? উৎস দুটি সুসংগত না হলে পর্দার বিভিন্ন বিন্দুতে প্রাবল্য কি হবে? ঠিক আছে, এটা একটু ট্রাই করো। দুটি সুসংগত উৎস থেকে নির্গত বিস্তারের অনুপাত দেওয়া 2:1। তার মানে A1/A2 আমাদের দেওয়া 2:1। A1/A2 ইকুয়ালস টু 2:1 বা 2/1। এখান থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত ইজিলি বের হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত
তো এটা সেমভাবে a1/a2 যোগ ভাগ প্রক্রিয়া করলে a1 প্লাস a2 a1 মাইনাস a2 2/2 প্লাস 1 মাইনাস 1 তো আসবে 3। তাইলে a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। তার মানে imax বাই imin ইকুয়ালস টু 9/1 বা 9:1। এটা হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত। এখন আমাদের উৎস দুটি যদি সুসংগত না হয় তাহলে পর্দার যে কোনো বিন্দুতে মোট প্রাবল্য দুটি তরঙ্গের প্রাবল্যের যোগফলের সমান হবে। বিস্তার দুটি যদি আমরা 2a এবং a ধরি তাইলে প্রাবল্য কি আসবে, তাদের স্কোয়ার। ঠিক আছে, তো উৎস দুটি সুসংগত না হলে এখানে বিস্তার দ্বয়ের অনুপাত দেওয়া আমাদের 2:1। তার জন্য a1 ইকুয়ালস টু 2a ধরলাম, a2 ইকুয়ালস টু a ধরলাম। ঠিক আছে, এখন যে কোনো বিন্দুতে প্রাবল্যে যেটা আছে প্রাবল্য হবে দুইটার যোগফল। তার মানে এখানে I1 যেটা এটা হবে a1 স্কোয়ার, দ্যাট ইজ 4a স্কোয়ার। I2 যেটা এটা হবে a2 স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার। তো লব্ধি প্রাবল্য I ইকুয়ালস টু I1 প্লাস I2, তার মানে 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 5a স্কোয়ার। এটা হলো লব্ধি প্রাবল্য, মানে পর্দার সকল বিন্দুতে প্রাবল্য কি দাঁড়াবে, 5a স্কোয়ার। পর্দার সকল বিন্দুতে মোট প্রাবল্য দাঁড়াবে 5a স্কোয়ার। বোঝা গেল? এই হলো 11 নম্বর অঙ্ক শেষ। তার সাথে মোটামুটি আমরা নিউমেরিক্যালও শেষ। আলোক তরঙ্গ আর ব্যতিচার থেকে আর নিউমেরিক্যালের প্রয়োজন নেই, এগুলি করলেই হয়ে যাবে। বোঝা গেল? দেন একটা নিউমেরিক্যাল তোমাদের হোম টাস্কের মতো দেওয়া যায়, কোয়েশ্চেন নাম্বার 2। এটা সেম এখন যেরকম নিউমেরিক্যাল আমি দেখাইলাম সেরকমই, তো চাইলে এখনই করতে পারো বা পরে ট্রাই করতে পারো। এটা আমরা AIPMT মানে যেটা বর্তমানে নিট নামে পরিচিত, সেই এক্সামে এসেছিল আমরা 2008-এ। তো নাম্বার 12 দেখো, I1 ও I2 তীব্রতা দুটি তরঙ্গ একই অভিমুখে একই সময়ে একটি স্থান অতিক্রম করল। I1 ও I2 তীব্রতার দুটি তরঙ্গ, I1 ও I2 তীব্রতার দুটি তরঙ্গ একই সময়ে একই দিকে একটি স্থান অতিক্রম করল। একই সময়ে এবং একই অভিমুখে, একই সময়ে এবং একই অভিমুখে একটি স্থান অতিক্রম করলো। দেন সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার যোগফল কত? সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার যোগফল কত? এটা CBSE PMT 2008, CBSE PMT 2008। ঠিক আছে, দেখো I1 I2 এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার যোগফল বা তীব্রতার যোগফল বার করতে হবে। তো সর্বোচ্চ তীব্রতা কি হবে? Imax কি? Imax হলো আমাদের √I1 প্লাস √I2 হোল স্কোয়ার। Imin কি? Imin হলো √I1 মাইনাস √I2
হোল স্কোয়ার, এটা আমরা জানি। তো এখানে দুইটার যোগফল বার করবা, মিনস আই ম্যাক্স প্লাস আই মিন বার করবা। তো এটা যদি স্কোয়ার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এটা যদি আমরা স্কোয়ার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা ক্যান্সেল, তো থাকবে গিয়ে কি 2i1 প্লাস 2i2, কমন নিলে 2i1 প্লাস i2। তার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত যোগফল কি 2 ইন্টু i1 প্লাস i2। এটা আমাদের সিবিএসসি আইপিএমটি মিনস বর্তমানে যেটা নিট সেই এক্সামে 2008-এ এসেছিল। তো এরকম টাইপের নিউমেরিক্যাল, দিস টাইপ অফ নিউমেরিক্যাল অলসো কেম ইন আওয়ার নিট or various entrance examination, so we have to do more and more numerical on this topic। ঠিক আছে, আজকে থাক তাইলে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ওই ভিডিওতে আমরা নিউ আরেকটা চ্যাপ্টার শুরু করব। তো ততক্ষণ তোমরা এই নিউমেরিক্যালগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো, ঠিক আছে। তো টাটা।